নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মধ্যবিত্তের বড় উপহার মোদির, 12 লক্ষ পর্যন্ত আয় দিতে হবে না কর। মাঝে মাঝে কি যে হয়, কুণালকে খোঁচা শুক্তির, এলো ঘোষের জবাব। আরজিকর মামলায় গ্রেফতার, এবার সোজা হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ। কি দাবিতে জানেন? তৃণমূলে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্নের জবাব দিলেন অভিষেক, বললেন নেত্রী মমতার সিদ্ধান্তই চূড়ান্ত। খালি মার্কেটিং, পরিকল্পনা নেই। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু, যোগী সরকারকে তুলোধনা অভিষেকের। কমপক্ষে 100 মৃত্যু, দাবি অভিষেকের। পাল্টা ক্ষতিপূরণের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন সুকান্ত। বিধানসভা উত্তালের ডাক শুভেন্দুর, পুরসভা ঘেরাবে কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। মোদী সরকারের দ্বিতীয় বাজেটে আয়করে বিশাল ছাড় দেওয়া হলো মধ্যবিত্তদের। শনিবার নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো 12 লক্ষ টাকা পর্যন্ত। সেই সঙ্গে অর্থমন্ত্রীর ঘোষণা, আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল। একথাই বলা যায়, তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই আয়কর নিয়ে হতে চলেছে বড় সড় রদবদল। বাজেট পেশের আগে শুক্রবার নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন। এরপরে শনিবার নির্মলার বাজেটে সেই সম্ভাবনাই হলো সত্যি। এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। উল্লেখ্য, 2024 সালে পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করেন নির্মলা। তবে এবার সেই কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বেতনভোগীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। অন্যদিকে এবারের বাজেটে প্রবীণদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তারা 50,000 থেকে বেড়ে 1 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে। একথাই বলা যায়, এবারের বাজেটে আয়করের ওপরে বিশেষ নজর দিয়েছে মোদী সরকার। কলেজে ভর্তি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে ও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের অনুগামীরা দ্বন্দ্বে জড়ান। এবার তা নিয়ে তৃণমূল বিধায়ক ও দলের রাজ্য সম্পাদক পরস্পরকে খোঁচা দিলেন। ঘটনার সূত্রপাত ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে ভর্তিকে কেন্দ্র করে। এখানেই না থেমে তিনি বলেন, কুণাল থানায় গিয়েছেন, ভালো করেছেন, তবে আমার সঙ্গে একবার আলোচনার প্রয়োজন ছিল। বলতে পারতেন, বৌদি যেটা শুনছি সেটা কি ঠিক? কুণাল তো আমার ঘনিষ্ঠ। উল্টে যারা ওই কলেজের নন তাদের কথা শুনলেন। দুটো জিনিস হলো, 1, আমাকে অপমানিত করা, 2, প্রতিষ্ঠানের প্রধানকে অপমানিত করা। একই সঙ্গে তার বক্তব্য, আমার ছাত্রদের নিয়ে কিছু বলার নেই, কিন্তু আমার বিরোধী গোষ্ঠীর ছাত্র, এ কথাটা প্রমাণ করতে চাইলেন কে? যিনি এটা চাইছেন তিনি কি দলের আদৌ ভালো চান, এলাকার শান্তি চান? অন্যদিকে শক্তি পাণ্ডের মন্তব্য নিয়ে কুণাল ঘোষের জবাব, বৌদিকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ঘরের লোক। একই সঙ্গে তার বক্তব্য, যারা আমার মিটিং মিছিলে আসেন, আমাকে দাদা বলে ডাকেন, তারা কোনো বিপদে পড়লে আমায় ডাকলে যাব, যতবার ডাকবে ততবারই যাওয়ার চেষ্টা করব। থানায় যাওয়ার আগে তার সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন সুপ্তি পাণ্ডে। এই নিয়ে কুণালের জবাব, ওখানে গিয়ে আমি তো কোনো অন্যায়কে সমর্থন করছি না, শটান ওসির কাছে গিয়েছি, কি হয়েছে কথা বলে জেনে নিচ্ছিলাম। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি। বর্তমানে অবশ্য জেলের 4 দেওয়ালের মধ্যেই জীবন কাটছে সন্দীপ ঘোষের। আরজিকর ধর্ষণ, খুন এবং আর্থিক দুর্নীতি 2 মামলাতেই তাকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সেই সন্দীপই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। জানা যাচ্ছে, এই নিয়ে একটি লিখিত আবেদন করেছিলেন সন্দীপ এবং আশিস। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাদের আইনজীবী। তাদের বক্তব্য, আমরা সিবিআই এর তরফে আগে কোনো নথি পাইনি। বিশেষ আদালতের নির্দেশের পর এখন আমাদের সেই নথি দেওয়া হচ্ছে। 3 দিনের মধ্যে প্রায় 10,000 পাতার নথি কিভাবে আমরা দেখব? জানা যাচ্ছে, সন্দীপ ও আশিসের এই আবেদনে বিশেষ আমল দেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি, বরং অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিশ পাঠিয়ে আবার আবেদনের পরামর্শ দেন জাস্টিস ঘোষ। একই সঙ্গে নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য পেশ করার পরামর্শ দেন বিচারপতি। এছাড়া কেন আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় 7 দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছেন সেটারও ব্যাখ্যা দেন বিচারপতি। তিনি বলেন,
আরজিকর আর্থিক দুর্নীতি মামলার বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করেছে, কেন করছে সেই দিকে আমি যাচ্ছি না, তবে গত নভেম্বর মাসে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে, এটা আমি লক্ষ্য করেছি। হাইকোর্টের বিচারপতি আরও বলেন, অনেক দেরিতে অনুমতি প্রদান করা হয়েছে। 3 দিনের মধ্যে কিভাবে এত পড়া সম্ভব সেটা আপনারা দেখুন, আমি কিছু শুনবো না। আপনারা অনেক কস্টলি কাউন্সিল, নভেম্বর মাসে অনুমতি মিললে আপনাদের এই সমস্যায় পড়তে হতো না। নতুন বছরের শুরুতেই ক্যালেন্ডার কাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তৃণমূলের অন্তরে। গত শুক্রবার সেই খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন। তার 8 দিনের মাথায় শুক্রবার তা নিয়ে প্রথম মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তৃণমূল সূত্রেই জানা গিয়েছিল যে ক্যালেন্ডার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তা বিতরণ করা হয়েছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতর থেকেই। প্রসঙ্গত, তৃণমূল সূত্রে জানা গিয়েছিল অভিষেকের দফতর থেকে 2025 সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেক দুজনেরই ছবি ছিল, কিন্তু অভিষেকের ছবিটি ছিল তুলনায় মমতার থেকে মাপে বড়। জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পরে রাজ্য নেতৃত্বের কাছে বড় ছোট ছবির খবর যায়, পত্রপাঠ পদক্ষেপ করা হয়। রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা যায়, ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। তৃণমূলের একাধিক জেলা সভাপতি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তাদের কাছে অভিন্ন বার্তা এসেছিল রাজ্য নেতৃত্বের তরফে। বার্তার মোদ্দা কথা ছিল, দিদি এই ছবি ব্যবহার করেন না, তাই ওই ছবি দেওয়া ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। শাসক দল সূত্রে এও জানা গিয়েছিল যে তারপরে পৃথক একটি ক্যালেন্ডার বিতরণ করা হয়েছিল। তাতে অবশ্য মমতার তুলনায় অভিষেকের ছবি ছিল মাপে ছোট, সেই সময় স্পষ্ট ছিল না পরিবর্তিত নকশায় রাজ্যের নেতৃত্বের সিলমোহর রয়েছে কিনা। যদিও শুক্রবার অভিষেক দাবি করেছেন একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছিল শুধুমাত্র তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের জন্য, অন্যটি পার্টির মাধ্যমে সর্বত্র। অভিষেক মেনে নিয়েছেন যে মমতার তরফেই ওই ক্যালেন্ডার ব্যবহারে দলীয় স্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ক্যালেন্ডার কাণ্ডকে শাসক দলের অনেকেই সর্বোচ্চ নেতৃত্বের বর্তমান সমীকরণের প্রেক্ষাপটে দেখেছিলেন, যা দলের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল। যদিও অভিষেক বলেছেন কিছু সংবাদ মাধ্যম যে দৃষ্টিকোণ থেকে খবরটি পরিবেশন করেছিল তা ঠিক বলে তিনি মনে করেন না, কিন্তু একই সঙ্গে জানিয়েছেন মমতার সিদ্ধান্তই চূড়ান্ত, এর মধ্যে কোনো বিরোধ নেই। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে মহাকুম্ভে হুড়োহুড়ি পড়ে যায়, সেখান থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এর জেরে প্রাণ হারিয়েছেন একাধিক, তার মধ্যে রয়েছে বাংলার বেশ কয়েকজনের নাম। এবার এই নিয়েই উত্তরপ্রদেশ সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে তৃণমূল সেনাপতি বলেন, অত্যন্ত দুঃখজনক। এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবারই আসে। সবই ঠিক আছে, মানুষ যখন যাবে ন্যূনতম একটা ব্যবস্থা বা প্রস্তুতি তো থাকা দরকার। ব্যবস্থাপনা কম, প্রস্তুতি কম, পরিকল্পনা কম, প্রচার বেশি। খালি মার্কেটিং, পরিকল্পনা নেই বলেও যোগী সরকারকে তোপ দাগেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এখন সরকারি পরিসংখ্যান দিতে পারে, কখনো বলবে 30 জন, কখনো আবার বলবে 40 জন। সংখ্যাটা যদি 100 পেরিয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো বন্দোবস্ত নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছেন, নেতা মন্ত্রীরা যাচ্ছেন, তাদের জন্য ভিআইপি ব্যবস্থা। অভিষেক এদিন আরও দাবি করেন, মহাকুম্ভে যে বিপর্যয় ঘটেছে সেটা যদি বিজেপি বিরোধী কোনো রাজ্যে ঘটতো তাহলে রাষ্ট্রপতির শাসন জারি করার কথা বলা হতো। তৃণমূল সাংসদের কথায়, যদি এই জিনিসটাই অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্য, যদি বাংলায় হতো বা তামিলনাড়ুতে হতো বা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে অন্য কোনো রাজ্যে হতো, রাষ্ট্রপতির শাসন জারির কথা বলা হতো। অভিষেকের আক্রমণের পাল্টা দিয়েছে বঙ্গ বিজেপিও। পদ্ম শিবিরের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, কাউকে আমন্ত্রণ জানিয়ে কুম্ভে ডেকে আনেনি উত্তরপ্রদেশ সরকার। মানুষের ধর্মীয় ভাবাবেগ, জনপ্লাবনকে এই ধরনের অসুস্থ বিবৃতি কখনো আটকে রাখতে পারবে না। যে পর্যটকরা গিয়েছেন সকলে ব্যবস্থাপনার চূড়ান্ত প্রশংসা করেছেন। বাজেট অধিবেশনের একদিন আগেই দিল্লি রওনা দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে বাজেট নিয়ে যে আশা নেই সেই বার্তাই দিয়ে দিলেন তিনি। আর শুধুই বাজেট নয়, কুম্ভের অব্যবস্থা নিয়ে দিল্লির রওনা আগে সুর চড়ালেন অভিষেক। ইতিমধ্যেই অভিযোগ উঠছে, কোনো পোস্টমর্টেম বা ডেথ সার্টিফিকেট ছাড়াই কুম্ভে পদপিষ্টদের নিজ রাজ্যে ফিরিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। যার জেরে আশঙ্কা তৈরি হচ্ছে, আদৌ কোনো ক্ষতিপূরণ পাবে কিনা তাদের পরিবাররা। বাংলা থেকে উঠেছে এমন ভুরি ভুরি অভিযোগ। এবার সেই আশঙ্কার সামনেই ঢাল হয়ে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুম্ভে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের প্রদানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। তার কথায়,
কুম্ভে যে সকল মৃতদের ময়না তদন্ত হচ্ছে না, যারা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ, তাদের শংসাপত্র পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। সুকান্তর আরও দাবি, এলাকার বিধায়ক, জনপ্রতিনিধি, নেতাদের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। মৃত্যুর শংসাপত্র থেকে ক্ষতিপূরণ উত্তরপ্রদেশ সরকারের তরফে সবই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। উল্লেখ্য, দিন পেরোলেই সংসদে বাজেট পেশ, আর তার একদিন আগেই রাজধানীর দিকে রওনা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জানালেন সেখানে জনবিরোধী সরকার চলছে, তাই বাজেট নিয়ে তার বিশেষ কোনো আশা নেই। তবে অভিষেকের আশা রয়েছে অন্য বিষয়ে। দিল্লিতে এখন ভোটের আবহ। আগামী 5ই ফেব্রুয়ারিতে রাজধানীতে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, মমতার নির্দেশে দিল্লিতে প্রচারে যাবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, আর সেই ভোটমুখী দিল্লিতেই এবার পৌঁছতে চলেছেন অভিষেক। জনতা যে বিজেপি বিরোধী সরকার গঠন করবে এই নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি। কলকাতা শহর জুড়ে একাধিক বহুতল হেলে পড়ার ঘটনার প্রতিবাদে পুরসভার সামনে সভা করে বিধানসভা উত্তাল করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পুরো প্রতিনিধিদের লুকিয়ে রাখা টাকা পাতাল ফুঁড়ে বার করে আনার হুঙ্কারও শোনা গেল তার গলায়। তৃণমূল কংগ্রেস যদিও পাল্টা কুম্ভের ঘটনা স্মরণ করিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছে। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, আগামী 10ই ফেব্রুয়ারি থেকে অধিবেশনে মেয়রের গ্রেফতারি এবং মুখ্যমন্ত্রীর জবাবদিহির দাবিতে বিধানসভা উত্তাল করে তুলব। শুভেন্দু আরও দাবি করেছেন, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন দিয়ে তারপরে যেন বাড়ি ভাঙা হয়। শহর জুড়ে বেআইনি নির্মাণের সঙ্গে জড়িত অসাধু প্রমোটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এই দাবি নিয়ে আগামী 5ই ফেব্রুয়ারি কলকাতা পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য পাল্টা বলেছেন, কুম্ভের ভয়াবহ দুর্ঘটনা ও বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের গাফিলতি সামনে এসে গিয়েছে। তীর্থ করতে গিয়ে এ রাজ্যেরও অনেকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আলোচনার মধ্য দিয়ে এই আন্দোলন শুরু করুন শুভেন্দু। প্রিয় দর্শক, প্রতিদিন সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।